নির্বাচনকে আমরা প্রায়শই শুধু একটা রাজনৈতিক প্রতিযোগিতা হিসেবে দেখি, তাই না? কিন্তু এর আসল মানেটা আরও অনেক গভীর। এটা আসলে শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। আর মনে রাখতে হবে, প্রত্যেকটা সংখ্যার পেছনে কিন্তু একটা মানুষের জীবন জড়িয়ে আছে, তার আশা, তার প্রয়োজন, তার অভিযোগ। এই বিশ্লেষণে আমরা ইটাহারের জনাদেশের গভীরে যাব আর দেখব ডেটা আর মানুষের অভিজ্ঞতার মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়। তো আমাদের এই যাত্রাপথে আমরা প্রথমে ইটাহারের মাটির স্পন্দনটা বোঝার চেষ্টা করব, তারপর দেখব সংখ্যাগুলো কি বলছে। আমরা ফলাফলের ব্যবচ্ছেদ করব, ভোটের গতিপথটা ট্র্যাক করব, আর সবশেষে এই সব তথ্যের ওপর ভিত্তি করে শাসনের জন্য একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট তৈরি করব। চলুন শুরু করা যাক। যে কোনো সংখ্যা বিশ্লেষণের আগে মাটির কাছাকাছি যাওয়াটা খুব জরুরি। ইটাহারের মানুষের রোজকার জীবনটা আসলে কেমন, তাদের আসল চিন্তাগুলো কি নিয়ে, এই প্রশ্নের উত্তর না পেলে কোনো ডেটাই কিন্তু অর্থবহ হয়ে ওঠে না। এই যে ইটাহার কেন্দ্র, এটা পশ্চিমবঙ্গের অন্যতম গরিব জেলা উত্তর দিনাজপুরে অবস্থিত। এখানকার অর্থনীতিটা পুরোপুরি কৃষিভিত্তিক। ধান আর পাটি হল মানুষের প্রধান জীবিকা, কিন্তু এই কৃষিভিত্তিক জীবনযাত্রাও অনেক চ্যালেঞ্জের মুখে। দেখুন, এগুলো শুধু কয়েকটা অভিযোগের তালিকা নয়, এগুলো হলো ইটাহারের মানুষের রোজকার জীবনের কঠিন সত্যিটা। কুলিক আর নাকরাইল নদীর দুর্বল বাঁধের জন্য প্রতি বছর তাদের ফসল ডোবে, ঘরবাড়ি ভেসে যায়। রাস্তাঘাট এতটাই খারাপ যে মানুষজন বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেছিল। গ্রামে বেকারত্ব একটা বড় সমস্যা, যুবকরা হতাশ। কৃষকরা ফসলের ঠিকঠাক দাম পাচ্ছেন না, আবার রেশনের মান নিয়েও বিস্তর অভিযোগ। আর সরকারি প্রতিশ্রুতি যখন বারবার খালি কথাই থেকে যায়, তখন মানুষের মনে একটা গভীর অবিশ্বাস জন্মানোটা তো স্বাভাবিক। আচ্ছা, মাটির বাস্তবতা থেকে এবার চলুন ডেটার দিকে তাকানো যাক। এই সংখ্যাগুলোই কিন্তু মানুষের আসল গলা, তাদের রাজনৈতিক পছন্দের একটা ছবি। এই ড্যাশবোর্ড আমাদের দেখাবে যে ইটাহারের মানুষ তাদের পরিস্থিতি নিয়ে কি ভাবছে আর তারা ঠিক কী ধরনের পরিবর্তন চায়। এটা শুধু একটা পরিসংখ্যানের চার্ট নয়, এটা হলো ইটাহারের পরিচয়, ইতিহাস আর আকাঙ্ক্ষার একটা ম্যাপ। এখানে প্রায় 52% মুসলিম আর 47% হিন্দু জনসংখ্যা। এর মধ্যে তফসিলি জাতি আর উপজাতির সংখ্যাও বেশ ভালো। এই যে জটিল সামাজিক গঠন, এটাই এখানকার রাজনীতিকে খুব গভীরভাবে প্রভাবিত করে। আর প্রত্যেকটা সম্প্রদায়েরই নিজস্ব কিছু উদ্বেগ আর প্রত্যাশা রয়েছে। প্রায় 84%। এটা হলো ইটাহারের গড় ভোটার উপস্থিতির হার। এই বিপুল উপস্থিতি কিন্তু উদাসীনতার লক্ষণ নয়, বরং এটা প্রমাণ করে যে এখানকার ভোটাররা কতটা সক্রিয়, তারা জবাবদিহিতা চায়। এখানকার মানুষ তাদের ভোটকে খুব গুরুত্ব দেয়, আর তারা বিশ্বাস করে যে তাদের ভোটের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব। ইটাহারের রাজনৈতিক পটপরিবর্তনটা সত্যিই নাটকীয়। ভাবুন একবার, 2016 সালে বামফ্রন্টের ভোট শেয়ার ছিল প্রায় 41%, যা 2021-এ এসে প্রায় নেই বললেই চলে। তো এই ভোটটা গেল কোথায়? এর একটা বড় অংশ গেছে বিজেপির দিকে। তারা মাত্র 7,000 ভোট থেকে বেড়ে 36%-এরও বেশি পেয়েছে। তৃণমূল কংগ্রেসও তাদের ভোট বাড়িয়ে প্রায় 59% নিয়ে গেছে। তার মানে ইটাহারের রাজনীতি এখন পরিষ্কারভাবে দুটো দলের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। যখন আমরা মানুষের মনের কথা আর ভোটের সংখ্যাতে একসাথে দেখি, তখন ক্ষমতাসীনদের পারফরমেন্সের একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে। দেখুন, বিশ্বাসের স্কোরটা কম, কারণ প্রতিষ্ঠান বিরোধিতা খুব বেশি। পরিকাঠামোর স্কোরও কম, যার কারণ সেই একই, খারাপ রাস্তা আর দুর্বল বাঁধ। জনকল্যাণমূলক প্রকল্পের স্কোরটা মাঝারি, কারণ প্রকল্প হয়তো পৌঁছাচ্ছে, কিন্তু তার বিলি বণ্টনের স্বচ্ছতার অভাবটা স্পষ্ট। এখন আসল প্রশ্নটা হল, মানুষের যা প্রয়োজন আর সরকারি পরিষেবা যা পৌঁছাচ্ছে, তার মধ্যে এই ব্যবধানটা কেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর কাজের পদ্ধতি বা তাদের সিস্টেমটাকে বিশ্লেষণ করতে হবে। এটা কোনো ব্যক্তি বিশেষের গল্প নয়, এটা দুটো আলাদা রাজনৈতিক কাঠামোর গল্প। দুটো প্রধান রাজনৈতিক শক্তির কাজের ধরন কিন্তু একেবারে আলাদা। একদিকে ক্ষমতাসীন দল মূলত সরকারি ব্যবস্থা আর তাদের পুরনো দলীয় নেটওয়ার্কের ওপর নির্ভরশীল, কিন্তু দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব তাদের একটা বড় দুর্বলতা। অন্যদিকে চ্যালেঞ্জার পার্টির আসল শক্তি হল তাদের বুথ স্তরের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক, যা সত্যি অপ্রতিদ্বন্দ্বী, আর সাথে আছে যুবক মহিলাদের মধ্যে শক্তিশালী ক্যাডার বেজ। তবে প্রায় 52% মুসলিম ভোটারের কাছে পৌঁছানোটা তাদের জন্য একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ।
আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার প্রতিশ্রুতি দেয়, আর এই মর্যাদা নিশ্চিত করার দুটো মূল ভিত্তি হল জানার অধিকার আর প্রশ্ন করার অধিকার। যখন সাধারণ মানুষ সঠিক তথ্যের ভিত্তিতে দায়িত্ব নিয়ে কথা বলে, তখনই সরকার জবাবদিহি করতে বাধ্য হয়। আর এটাই একটা সুস্থ গণতন্ত্রের আসল ভিত্তি। এবার চলুন একটু পেছনে ফিরে তাকাই। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে যে এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন হলো, তার উৎসটা কোথায়? বিশেষ করে বামফ্রন্টের যে বিশাল ভোট ব্যাংকটা ভেঙে পড়ল, সেই ভোটগুলো ঠিক কোথায় গেল? ভোটের এই স্মৃতিটা বিশ্লেষণ করতে পারলে ভবিষ্যতের পথটা বোঝার সম্ভব হবে। প্রত্যেক নির্বাচনেই কিছু নির্ণায়ক ভোটার গোষ্ঠী থাকে যারা খেলার মোড় ঘুরিয়ে দেয়। ইটাহারে এই স্লিপার ব্লক কারা? আমাদের বিশ্লেষণ বলছে এরা মূলত তিনটে গোষ্ঠী। ১. বামফ্রন্টের হতাশ কর্মীরা। ২. কোনো দলেরই কট্টর সমর্থক নন এমন মধ্যপন্থী ভোটার। আর ৩. কাজ না পাওয়া হতাশ যুব সমাজ। এদের ভোটই শেষ পর্যন্ত ঠিক করে দেয় কে জিতবে আর কে হারবে। ভোটারদের এই অসন্তোষের মূলে কিন্তু কয়েকটা গভীর কারণ আছে। স্থানীয় স্তরের দুর্নীতি বা কাটমানি, মানে প্রকল্পের টাকা থেকে বেআইনিভাবে ভাগ নেওয়া, মানুষের জীবনকে খুব কঠিন করে তুলেছে। চাকরির দুর্নীতি নিয়ে যুবকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, সীমান্ত সুরক্ষা নিয়ে উদ্বেগ, আর একাংশের মধ্যে তোষণ রাজনীতির বিরুদ্ধে একটা অসন্তোষ, মানে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে অন্যায়ভাবে সুবিধা দেওয়ার অভিযোগ। এই সব কিছুই খুব গুরুত্বপূর্ণ। তবে সবকিছুর ওপরে রয়েছে সেই দীর্ঘস্থায়ী বেকারত্বের গভীর হতাশা, যা রাজনৈতিক পরিবর্তনের হাওয়াকে সবচেয়ে বেশি জোরদার করেছে। এতক্ষণ আমরা বিশ্লেষণ করলাম, এবার সমাধানের দিকে এগোনোর সময়। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, একটা পরিষ্কার আর পরিমাপযোগ্য পরিকল্পনা দরকার। এই বিভাগে আমরা শাসনের জন্য একটা ডেটা চালিত ব্লুপ্রিন্ট দেখাব, যেটা ইটাহারের মূল সমস্যাগুলোর সমাধান করতে পারে। কোনো একটা অঞ্চলের জন্য পরিকল্পনা করার সময় পাশের রাজ্যগুলো থেকে শিক্ষা নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ। যেমন ত্রিপুরার মডেল আমাদের শেখায় তৃণমূল স্তরের ক্যাডার প্রশিক্ষণ আর স্থানীয় আবেগকে সম্মান করার গুরুত্ব। আবার আসামের মডেল দেখায় যে কিভাবে সীমান্ত সুরক্ষাকে সামনে রেখে উন্নয়নের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে মধ্যপন্থী মুসলিমদের সঙ্গে একটা সেতু তৈরি করা সম্ভব। এখানে কয়েকটা নির্দিষ্ট উন্নয়ন প্রকল্পের একটা রূপরেখা দেওয়া হলো, যার প্রত্যেকটার একটা পরিমাপযোগ্য রিটার্ন আছে। যেমন ধরুন, ১০০ কোটি টাকার একটা অ্যাগ্রো প্রসেসিং পার্ক প্রায় ২০০টা সরাসরি চাকরির সুযোগ তৈরি করতে পারে, আর কৃষকদের আয় ৩ গুণ বাড়িয়ে দিতে পারে। ৫০ কোটি টাকার হাইওয়ে আপগ্রেডেশন ৫০টা গ্রামকে যুক্ত করবে, আর মাত্র ৩০ কোটি টাকার বন্যা ও সেচ প্রকল্প বছরে প্রায় ১০০ কোটি টাকার ফসল রক্ষা করতে পারে। এটাই হলো ডেটা চালিত শাসন। শুধু জনকল্যাণমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিলেই হবে না, বিশ্বাসটা আবার তৈরি করতে হবে। আর তার জন্য একটা জবাবদিহিমূলক ব্যবস্থা দরকার। প্রত্যেকটা প্রকল্পের ১০০% কভারেজ নিশ্চিত করতে হবে, আর তার সাথে একটা শক্তিশালী অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করতে হবে, যেখানে প্রত্যেকটা অভিযোগ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করার গ্যারান্টি বা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকবে। যখন সরকার পরিষেবা দেয়, তখন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে হয়। ভারতের ডেটা প্রোটেকশন আইন বা ডিপিডিপি অনুযায়ী এই তথ্য ব্যবহার করার জন্য নাগরিকের সম্মতি নেওয়াটা বাধ্যতামূলক। আর যে নির্দিষ্ট কাজের জন্য তথ্যটা নেওয়া হয়েছে, শুধু সেই কাজেই ব্যবহার করা যাবে। এই নিয়মটা শুধু একটা আইনি প্রক্রিয়া নয়, এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা আর মর্যাদাকে সম্মান জানানোর একটা মৌলিক ভিত্তি। এই সমস্ত পরিকল্পনাকে একটা সামগ্রিক কৌশলগত কাঠামোর মধ্যে আনা যেতে পারে। একে চতুর্মুখ মতবাদ বলা যেতে পারে। প্রথমত, শক্তি, অপরাধ আর দুর্নীতির বিরুদ্ধে একেবারে কঠোর অবস্থান। দ্বিতীয়ত, স্থিতিশীলতা, একটা ধারাবাহিক নীতির প্রতিশ্রুতি। তৃতীয়ত, উদ্ভাবন, নতুন উন্নয়ন আর আধুনিক সমাধান। আর চতুর্থত, সুরক্ষা, যেখানে শাসন ব্যবস্থা সব সম্প্রদায়ের অভিভাবক হিসেবে কাজ করবে। আমরা আমাদের বিশ্লেষণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, যে ইটাহারের সামনে একই সাথে একটা বড় চ্যালেঞ্জ আর একটা বিশাল সুযোগ রয়েছে। এখন প্রশ্ন হল, ডেটা থেকে জনাদেশ পর্যন্ত এই পথটা কিভাবে পার করা যাবে। এই বিশ্লেষণের শেষ কথা হল, ইটাহারের ভোটাররা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। তারা আর ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না। তাদের জনাদেশ পাওয়ার পথটা বিভাজনের রাজনীতি দিয়ে তৈরি হবে না,
বরং যে দল তাদের মর্যাদা আর প্রয়োজনকে সম্মান জানিয়ে শাসনের জন্য একটা স্পষ্ট, পরিমাপযোগ্য আর আন্তরিক ব্লুপ্রিন্ট সামনে রাখতে পারবে, তারাই তাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai বা 08042041602 নম্বরে ফোন করে যোগাযোগ করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য